নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা, দশের কথা। বর্তমানে নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ। এখনো পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 4 লক্ষ। সংক্রমণের গতি সবথেকে বেশি কেরল, অরুণাচল প্রদেশ সহ 6টি রাজ্যে। কিছুটা থমকে ছিল করোনার গতি। গোটা দেশে নিম্নমুখী হয়েছিল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শেষের পথে বলেও আশাবাদী ছিল চিকিৎসক মহল, কিন্তু দ্বিতীয় ঢেউ মিলিয়ে যাওয়ার আগেই নতুন করে আশঙ্কার মেঘ। আচমকাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 8টা পর্যন্ত 3 মাসে দেশে করোনায় মৃত 4 লক্ষ। শেষ 39 দিনেই মৃত্যু সংখ্যা প্রায় 1 লক্ষ। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 46,617। একদিনে মৃত্যু হয়েছে 853 জনের। সংক্রমণের হার সবচেয়ে বেশি দেশের 6টি রাজ্যে: কেরল, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিশগড়, মণিপুর। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে দল পাঠিয়েছে কেন্দ্র। করোনা মোকাবিলায় কি কি সমস্যা, রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুধু তাই নয়, রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে দলগুলি। প্রতিদিন কত টেস্ট করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোনে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি মানা হচ্ছে কিনা, অ্যাম্বুলেন্স, হাসপাতালের শয্যা, অক্সিজেন যথেষ্ট আছে কিনা তাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল। রিপাবলিক বাংলা। একদিকে যখন করোনা দ্বিতীয় ঢেউ থাবা বসিয়েছে, ঠিক তখনই আবারও বাড়ছে সংক্রমণ। আর এর মাঝেই খুশির খবর শোনাচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। কেননা এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারবেন করোনার টিকা। টিকাকরণ নিয়ে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সুপারিশ। তার ভিত্তিতেই অন্তঃসত্ত্বাদের টিকাকরণের ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর বাধা রইল না। এবার থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা মহিলারাও। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অন্তঃসত্ত্বাদের টিকাকরণ নিয়ে সুপারিশ করেছিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ। সেই সুপারিশের ভিত্তিতে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, কোউইন পোর্টালে স্লট বুক করতে পারবেন অন্তঃসত্ত্বারা, অথবা নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে নাম নথিভুক্ত করা যাবে। টিকাকরণের যাবতীয় তথ্য রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র। 18 থেকে 45 বছর বয়সীদের মতোই অন্তঃসত্ত্বাদেরও টিকাকরণ। অন্যদিকে ডিসিজিআই এর ছাড়পত্র পাওয়ার পর শীঘ্রই ভারতে আসছে মডার্না ভ্যাকসিন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশে ঢোকার সম্ভাবনা। ওষুধ প্রস্তুতকারী সংস্থার আবেদনের পরই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। সেই মতো দিন কয়েকের মধ্যেই আমেরিকা থেকে ভারতে ঢুকছে মডার্না ভ্যাকসিন। রিপাবলিক বাংলা। একদিকে যেমন অন্তঃসত্ত্বাদের ভ্যাকসিনেশন নিয়ে পজিটিভ রিপোর্ট সামনে আসছে, ঠিক তখন একটি নেগেটিভ খবর। কেননা ভ্যাকসিন নিয়ে তুলকালাম কাণ্ড। প্রতিষেধক সংগ্রহে পদপিষ্ট হয়ে জখম হয়েছে অনেকে। মধ্যপ্রদেশের লোধিখেতায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। চাই করোনার ভ্যাকসিন। দূরত্ববিধি শিখে তুলে মানুষ ভিড় জমিয়েছেন ভ্যাকসিন সেন্টারে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের লোধিখেতা। কে আগে প্রতিষেধক নেবেন তাই চলছে রীতিমতো ধাক্কাধাক্কি। এ তো কাল শুরুর ছবি। শাটার খুলতেই দে দৌড়। ভ্যাকসিন ডোজের ঠেলায় আয়োজক সংস্থাও ততক্ষণে ভিড়মি খাচ্ছে। মুহূর্তেই ঘটে গেল পদপিষ্ট হওয়ার মতো ঘটনা। ভ্যাকসিন সংগ্রহ করার আগেই জখম বেশ কয়েকজন। সময়ও রাখেনি ছবি ভাইরাল হতে। মধ্যপ্রদেশের এই ভ্যাকসিন সেন্টারে বরাদ্দ ছিল মাত্র 200 ডোজ ভ্যাকসিন। তাই অগ্রাধিকারের জন্য এমন হুড়োহুড়ি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরেই ভ্যাকসিন সংগ্রহ করতে লম্বা লাইন কিংবা দীর্ঘ অপেক্ষার ছবি আগে দেখা গেলেও মধ্যপ্রদেশের এমন দৃশ্য কখনোই চাক্ষুষ করেনি দেশবাসী। তাই ছবি ভাইরালে প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকার। রিপাবলিক বাংলা। অতিরিক্ত বিল নিয়ে বারবার অভিযোগের জের। বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালে চিকিৎসার খরচ বেঁধে দিল ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। এখন থেকে নির্ধারিত খরচের বেশি নিতে পারবে না বেসরকারি এবং সরকারি হাসপাতালগুলিও। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল করার অভিযোগ প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। আকছাড়ে এই অভিযোগ ওঠে রাজ্যের নানা প্রান্তে। সামান্য রোগের চিকিৎসার জন্য অত্যধিক টাকা বিল করার অভিযোগ প্রায়শই ওঠে।
এমনকি রোগীর পরিবার বিল মেটাতে না পারলে অসুস্থ রোগীকে বা মৃতের দেহ না ছাড়ার অভিযোগও ওঠে। অভিযোগ ঘিরে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম। লাগাম ছাড়া বিল করার বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের বিরুদ্ধে বারে বারে ওঠা অভিযোগের জেরে ব্যবস্থা নিল ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। বেঁধে দেওয়া হলো রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসার খরচ। চেস্ট এক্স-রে সিঙ্গল এক্সপোজার 400 টাকা, ইউএসজি 2200 টাকা, ব্লাড গ্যাস টেস্ট 1800 টাকা, সোডিয়াম টেস্ট 450 টাকা, পটাশিয়াম টেস্ট 450 টাকা। কমিশনের নির্দেশের পর এখন থেকে আর বেঁধে দেওয়া ফির বাইরে বিল করতে পারবে না বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। অভিযোগ উঠলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। সচিন রক্ষিতের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিজের বক্তব্য থেকে সরে কেন্দ্রের 3টি কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। কৃষি আইন প্রত্যাহার না করে বরং তাতে কিছু সংশোধন করা উচিত বলে মনে করছেন এনসিপি নেতা। শরদ পাওয়ারের বক্তব্যের সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ফেব্রুয়ারিতেই কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি তুলেছিল তার দল। তার আগে জানুয়ারি মাসে শরদ পাওয়ার নিজে কেন্দ্রের কৃষি আইনের সমালোচনা করেছিলেন। কেন্দ্রের 3 কৃষি আইনের ফলে ন্যূনতম সহায়ক মূল্য প্রভাবিত হতে পারে বলে সে সময় জানিয়েছিলেন শরদ পাওয়ার। তার কয়েক মাসের মধ্যে নিজের অবস্থান থেকে সরলেন বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন কৃষিমন্ত্রী। কেন্দ্রের 3 কৃষি আইন নিয়ে এবার তাঁর গলায় খানিকটা ভিন্ন সুর। প্রাক্তন কৃষিমন্ত্রী বলেন, কৃষি আইন পুরোপুরি প্রত্যাহারের প্রয়োজন নেই, পরিবর্তে তা সংশোধন করা যেতে পারে। আইনের কিছু অংশ নিয়ে কৃষকদের আপত্তি, সেই অংশ সংশোধন করা যেতে পারে। শরদ পাওয়ারের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পাশাপাশি কৃষি আইন নিয়ে ফের আলোচনায় আহ্বান জানিয়েছেন তিনি। पूर्व कृषि मंत्री पवार साहब के इस वक्तव्य का स्वागत करता हूं और मैं उन्हें ये कहना चाहता हूं कि केंद्र सरकार आपके द्वारा व्यक्त भाव से सहमत है और हमने इस दिशा में 11 बार किसान यूनियन के साथ बातचीत की है। কেন্দ্রের 3টি কৃষি আইন বাতিল নিয়ে গত বছর উত্তাল হয়ে ওঠে দেশ। নভেম্বর থেকে টানা বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকরা। যদিও সব সমস্যা আলোচনার মাধ্যমে সম্ভব বলে বারবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার, এরই মধ্যে আবারও নতুন করে কৃষি আইন নিয়ে চড়তে শুরু করেছে আন্দোলনের বারুদ। রিপাবলিক বাংলা। স্কুল সার্ভিস কমিশন অপদার্থ, তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আগামী 7 দিনের মধ্যে ওয়েবসাইটে ফের তালিকা প্রকাশের নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে হাইকোর্টে চলছে একাধিক মামলা। শুক্রবার ছিল সেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ চন্দ। অনিয়মের কারণ দর্শাতে তলব করা হয় কমিশনের চেয়ারম্যানকে। এদিনের শুনানিতে হাইকোর্টের নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে ফের কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় যাদের নাম নেই তাদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে। নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। তালিকা থেকে বাদ দেওয়ার কারণও দর্শাতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় থাকতে হবে স্বচ্ছতা। আদালত নির্দেশ দিয়েছেন যে সমস্ত প্রার্থীর তাদের কে কত নম্বর পেয়েছে এটা জানাতে হবে। 29 জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের যে তালিকা প্রকাশ করা হয় তাতে অনিয়ম ছিল বলে অভিযোগ করেন মামলাকারী। তাদের অভিযোগ, ইন্টারভিউয়ের জন্য ন্যূনতম কত নম্বর প্রয়োজন তার উল্লেখ করা হয়নি তালিকায়। মূলত প্রার্থীদের এটাই অভিযোগ ছিল যে তারা জানতে পারছেন না কাকে নিয়োগ করা হচ্ছে, কাকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে, কে কত নম্বর পেয়েছে, তার মধ্য দিয়ে একটা নেপোটিজমের সুযোগ ছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে এদিন কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পূর্বে এই লিস্ট হাইকোর্ট খারিজ করে দিয়েছিল একই কারণে যে এখানে স্বজন পোষণের সুযোগ থেকে যাচ্ছে। আজকে কলকাতা হাইকোর্টের রায়ে তারা বললেন এবং শেষ পর্যন্ত অ্যাডভোকেট জেনারেলও সম্মতি দিয়েছেন যে তারা সমস্ত প্রার্থীর নম্বর প্রকাশ করবেন এবং তার ভিত্তিতেই আগামী দিনে ইন্টারভিউ ডাকা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে 24,500 শিক্ষক নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার দিন বিকেলেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়, যা নিয়ে ফের দুর্নীতির অভিযোগ ওঠে। সরকারের আশ্বাস আর আদালতের মামলার জেরে এখনও অন্ধকারে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে অর্ণব ব্রহ্মর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল বিধানসভা। ভোট পরবর্তী হিংসার অভিযোগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখালো বিজেপি। রাজ্যপালের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। আবার অন্যদিকে বিধানসভায় বিরোধী বেঞ্চে বসা নিয়ে মুকুল রায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপিকে পাল্টা নিশানা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার রাজনৈতিক আঁচ বিধানসভার অন্দরেও। আক্রান্ত ও নিহতদের ছবি নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির। বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা। 2রা মে ভোটের ফল বেরোনোর পর থেকেই চলছে রাজনৈতিক হিংসা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছে দলের কর্মী সমর্থকরা। জেলায় জেলায় ভাঙচুর করা হচ্ছে দলের কর্মী সমর্থকদের বাড়ি দোকান, মারধর করা হচ্ছে তাদের। অভিযোগ রাজ্য বিজেপির। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি গেরুয়া শিবিরের। দাবি কসবা ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনারও। আমরা যে বিষয়ে প্রতিবাদ করেছি, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একটা প্যারা রাখতেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট যদি রাখতেন, আমরা তদন্ত করব, আমরা সাজা দেব, শাস্তি দেব, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এই প্রতিবাদটা আজকে করতাম না। বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। শাসকের দাবি রাজ্যে কোনো রাজনৈতিক হিংসা নেই, ভোট পরবর্তী হিংসার প্রমাণ রয়েছে। মন্তব্য হাইকোর্টের। হিংসা নিয়ে কড়া নির্দেশ দিল আদালত। এটা পরিষ্কার হয়ে গেল যে সরকার যে মিথ্যা বলে বারবার বলছিল কোনো হিংসা হয়নি বা ঘরছাড়া হয়নি, সেটাকে বারবার বলেছেন যে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছে এবং দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশকে সেই দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক হিংসার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। তবে বিধানসভার অধিবেশনের আগে রাজ্যপালের ভাষণে রাজ্যের দাবিরই প্রতিফলন। জগদীপ ধনখড়ের ভাষণ প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ভাষণ আজকে বিতরণ করা হয়েছে, এই ভাষণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন ক্যাবিনেটে লিখে দেওয়া ভাষণ। সেখানে রাজ্যপাল মহোদয়ের করার কিছু নেই। শুক্রবার বিধানসভার বিরোধী বেঞ্চেই বসলেন মুকুল রায়। আসন নির্বাচন নিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় বাংলার একজন বরিষ্ঠ নেতা, বিজেপি সিম্বলে জিতে টিএমসি প্রকাশ্যে জয়েন করলেন, ঝান্ডা নিলেন। নির্লজ্জের মতো আমাদের বেঞ্চে বসে আছেন। চেয়ারম্যান হতে হবে বল নাকি? এবং আমরা যখন কক্ষ ত্যাগ করি, তিনি কোন ত্যাগ করেননি। উনি কোন দিকে আছেন? ত্রিশঙ্কু হয়ে গেছেন। ওয়েলে নেমে বিক্ষোভ থেকে রাজ্যের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ। বিজেপিকে পাল্টা তোপ শাসক দলের। আমাদের হয়তো পোস্টার কয়েকজন এসেছিল, এখানে তো একেবারে পরিকল্পনা মাফিক রাজ্যপালের ভাষণকে বাধা দেওয়ার চেষ্টা। প্রথম থেকেই তিনি যাতে এটা উপস্থাপন না করতে পারেন, টেবিল না করতে পারেন, সেই লক্ষ্যে তারা কাজ করেছে। বাইরের পাশাপাশি বিধানসভার অন্দরেও শাসক দলের তীব্র বিরোধিতার লক্ষ্য আগেই স্পষ্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অন্দরেও বিধানসভায় প্রবল বিরোধিতার সিদ্ধান্ত হয়েছিল। সভাপতি ইঙ্গিত ছিল বিধানসভা উত্তপ্ত হওয়ার। বাজেট অধিবেশনের শুরুতেই সত্যি হলো আশঙ্কা। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্যকে করা নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা রাজ্যকেই করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ঘটনায় পুলিশ কর্তা রশিদ মুনির খানকে শোকজ করেছে হাইকোর্ট। ওই পুলিশ কর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেয় আদালত।
এক নজরে হাইকোর্টের পর্যবেক্ষণ। হিংসার ঘটনায় প্রতিটা অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে এফআইআর করতে হবে। প্রত্যেকের গোপন জবানবন্দি নিতে হবে। আক্রান্তদের রেশন কার্ড হারিয়ে গেলেও তাদের রেশন দিতে হবে। রাজ্যের হাতে থাকা অভিযোগের কপি কমিশনকে দেওয়ার নির্দেশ। হিংসার তথ্য সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ। এটা আমার মনে হওয়া কোনো ব্যাপার নয়, কোর্টের কি মনে হয়েছে সেটাই আসল কথা। কোর্টের সুকস করার অধিকার আছে, তারা করেছেন, ডিএমএসপি জবাব দেবেন। কিন্তু আমি যাদবপুরের ঘটনায় যা শুনেছি, অধিকার কমিশনকে আক্রমণ করেন। এর আইডি আপনারা আলোচনা করছেন কি বলে আইন, এটাই ট্র্যাডিশন, এটাই চলেছে। যেহেতু এই ঘটনায় আদালত ইনভলভ হয়েছে, মানবাধিকার কমিশন আক্রান্ত হয়েছে, সেজন্য এটা মানুষের গোচরে এসে আপনারাও এই নিয়ে আলোচনা করছেন। ইতিমধ্যে বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। এমতো পরিস্থিতিতে জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। রিপাবলিক বাংলা। পঞ্চায়েতের শক্তি অটুট, কিন্তু মুখ ফিরিয়েছে পুরসভা। পরিসংখ্যান বলছে যে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে অন্যদিকে মোড় যাবে। আবার অন্যদিকে আমেদাবাদের সেই মেয়ে, হ্যাঁ মানা, ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে অলিম্পিকে যাচ্ছেন তিনি। স্বজন প্রকাশ, শ্রীহরি নটরাজের পর দেশের তৃতীয় সাঁতারু হিসেবে টোকিও যাচ্ছেন মানা। 2017 সালে কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়ে এ যেন স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ। অলিম্পিকে জলে নেমে তোলপাড় করবেন মানা প্যাটেল। প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে অলিম্পিকের টিকিট পেলেন 21 বছর বয়সী ভারতীয় তরুণী। সরাসরি অবশ্য অলিম্পিকের যোগ্যতা অর্জন করেননি আমেদাবাদের মানা। ইউনিভার্সালিটি কোটার মাধ্যমেই অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিয়মে ইউনিভার্সালিটি কোটায় সুযোগ মানার। একজন করে পুরুষ ও মহিলা প্রতিযোগীকে ছাড়পত্র। অলিম্পিক গেমসের জন্য এই ছাড়পত্র দেয়া হয়। কোটার মাধ্যমে অলিম্পিকে বি টাইম সিলেকশন। টোকিও অলিম্পিকে 100 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মানা প্যাটেল। অলিম্পিকের সুযোগ যেন স্বপ্ন পূরণ। দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন, এ যেন এক অনন্য অনুভূতি। बढ़िया फीलिंग है, क्योंकि ये मेरा हमेशा से सपना रहा था जब भी से मैंने स्विमिंग शुरू किया था, और अभी ये सच होने जा रहा है। मैं इंडिया को रिप्रेजेंट करने वाली हूँ ओलंपिक्स में, सो आई थिंक ग्रेटेस्ट फीलिंग एवर। চোট সারিয়ে আবার বিশ্বের সেরা অ্যাথলিটদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবেন, সেটা ভেবেই উচ্ছ্বসিত মানা। कि इंजरी को ओवरकम करने के बाद, ये सब हर्डल्स को ओवरकम करने के बाद, आई थिंक आई कम आउट एज अ वेरी स्ट्रॉन्ग पर्सन, और बहुत कुछ सीखना मिला है ये जर्नी में। 10 বছরের পরিশ্রমের ফল পেলেন মানা, বলছেন তার বাবা রাজীব প্যাটেল। उसकी जो 10 साल की जो मेहनत है स्विमिंग में, वो अभी सफल हुई ऐसा हमको लग रहा है। तो उसने जो अभी ये हासिल किया है वो बहुत प्राउड मोमेंट है। শ্রীহরি নটরাজ ও সাজন প্রকাশের পর সাঁতারে ভারতীয় দলের তৃতীয় সদস্য হিসেবে জাপান উড়ে যাবেন আমেদাবাদের তরুণী মানা প্যাটেল। রিপাবলিক বাংলা।